18 তারিখে আওয়ামী লীগের মরণকালের সারাদিন একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি হরতালের ডাক দিলেন। এদিকে আজ 18 ফেব্রুয়ারি আওয়ামী লীগের সকাল সন্ধ্যা ভয়ঙ্কর হরতাল চলছে। ঢাকা অচল এবং রাজপথ দখল নিয়ে কঠিন তাণ্ডব চালাচ্ছে। পুলিশের ব্যারিকেড ভেঙে দাবটি নিয়ে সবাইকে তাড়া করছে। ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টাদের উপর কঠিন প্রভাব পড়ে। দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সকালেই উত্তপ্ত হয়ে ওঠে। কর্মীরা মিছিল বের করলে তাতে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষ চলে, দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু। সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল দেখেছে আওয়ামী লীগ। এখন এটা নিয়ে সমালোচনা আছে যে হরতাল পালন ডাকা ঠিক আছে কি ঠিক নাই, এটা নিয়ে বিভিন্ন মতভেদ দেখা দিয়েছে এবং সেটা আওয়ামী লীগের মধ্যেও আছে। সামরিক অভিযানের প্রয়োজন এখন, যেভাবে বাংলাদেশে স্বায়ত্ত শাসন, যেভাবে বাংলাদেশে ভয়ঙ্কর ভাবে একটা দুষ্কৃতী শাসন চালিয়েছে মোহাম্মদ ইউনূস। এই দিনের অপেক্ষায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। গত 6 মাসে রাজনৈতিক দূরদর্শিতা, রাজনৈতিক বিচক্ষণতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক সকল সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ সফলতার সাথে উঠতে গিয়েছে, অর্থাৎ তারা পাশ করেছে। তো এত দ্রুত যে আওয়ামী লীগ মাঠে নেমে পড়বে সেটা কিন্তু কল্পনা করি নাই। তবে যাই হোক, এই হরতালটা এমন সময় ডাক দিলেন যেদিকে ডক্টর ইউনূস আপনার ডেভিড হান্ট নামে একটা আপনার সার্চ লাইট 1900 মতো 71 মতো, তো ডেভিড হান্ট যেদিকে চলতেছে আর উল্টো দিকে এই আওয়ামী লীগের কর্মসূচি, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার মরণকালের একটি সেরা হরতালে ডাক দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ। 1 মাসের মধ্যেই ইউনূস সরকার পড়ে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া শেখ হাসিনার নতুন একটি কল রেকর্ডে এমনই এক মন্তব্য করতে শোনা যায়। শেখ হাসিনার মাথায় কি ঘুরছে বাংলাদেশ নিয়ে? এই সরকারকে অস্থিতিশীল করা, বাংলাদেশকে বিপদে ফেলা, যে কোনো একটা বড় ধরনের মানে ঘটনা ঘটানো। হ্যাঁ, বড় ধরনেরই ঘটনা হয়েছে এবং বাংলাদেশকে বিপদে ফেলেছে। দর্শক শ্রোতা, আজ 18 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশাল একটা হরতালের ডাক দেয় এবং এই হরতালকে কেন্দ্র করে রাজপথের মধ্যে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি চলতেছে। এইসব বিষয় পর্যালোচনা করে এবং ঘটনাস্থলে থেকে আমরা যে এই বিষয়গুলো রেকর্ড করেছি এবং এইগুলো নিয়ে সবাই কি আলোচনা করতেছে, কি সমালোচনা করতেছে, সব কিছুই আপনাদেরকে এক এক করে ধারাবাহিকলি দেখাবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। সর্বশেষ দেশের পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়ায় এই আওয়ামী লীগের সকাল সন্ধ্যা হরতাল হওয়ার পরে, আপনারা সব কিছু দেখতে পারবেন এবং এই নিয়ে সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনূস তাদের উপর কি প্রভাব পড়ে এইটাও দেখতে পারবেন। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যে ক্লিপগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি এই হরতালের বিষয়ে। ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টা এবং তাদের যে অবস্থা, এই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও শেষে কমেন্ট করব। ব্রেকিং নিউজ, আপনারা অনেকেই জেনে গেছেন কিংবা অনেকেই অবগত আছেন যে আওয়ামী লীগের মরণকালের সারাদিন একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি হরতালের ডাক দিলেন। দর্শক বন্ধুরা, এই হরতালটা আসলে আওয়ামী লীগকে সত্যি ঘটাইব? আপনারা অনেকেই জানেন যে জাতিসংঘ থেকে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করার জন্য কিন্তু পারমিশন দিচ্ছে, কিংবা আওয়ামী লীগ যাতে সক্রিয়ভাবে মাঠে ঘাটে রাজপথে নামতে পারে এটার জন্য কিন্তু ডক্টর ইউনূসকে কিন্তু দরখাস্ত করছে। আমি কিন্তু এই বিষয়ে একটা ভিডিও দিছি। হ্যাঁ, তো এত দ্রুত যে আওয়ামী লীগ মাঠে নেমে পড়বে সেটা কিন্তু কল্পনা করি নাই। তবে যাই হোক, 18 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের বিরাট একটি হরতালের ডাক দিলেন। এই হরতালটা এমন সময় ডাক দিলেন যেদিকে ডক্টর ইউনূস আপনার ডেভিড হান্ট নামে একটা আপনার সার্চ লাইট 1900 মতো 71 মতো, তো ডেভিড হান্ট যেদিকে চলতেছে আর উল্টো দিকে এই আওয়ামী লীগের কর্মসূচি, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার মরণকালের একটি সেরা হরতালে ডাক দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ। এটা আসলে কতটুকু সফলতা পাবে দেখেন, এখানে একটা মাস্টার মাইন্ড আছে আওয়ামী লীগের, আমি একটু বলি। সেটি হচ্ছে বর্তমান জাতিসংঘ মানে পুরা গরম ডক্টর ইউনূসের প্রতি, আর অন্যদিকে বাংলাদেশে চলতেছে ডেভিড হান্ট, যেখানে আওয়ামী লীগের ভালো মন্দ মানে সবকিছু মিলিয়ে একদম এক চাটা শুধু আওয়ামী লীগদেরই কি গ্রেফতার চলতেছে। মানে এই অন্তর্বর্তীকালে সরকার টোটালি কি আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে, কিংবা এই সরকার হচ্ছে
আওয়ামী লীগের এগেনস্ট, এই সরকার আওয়ামী লীগের না। এটা কিন্তু জাতিসংঘের কাছে কিন্তু প্রুফ করছে। এটাকে আরেকটু মজবুত করার জন্য আপনার আওয়ামী লীগ শেখ হাসিনা তিনি মনে করেন এই হরতালের ডাক দিলেন, যে তিনি দেখতে চান বা তিনি পুরো বিশ্বকে দেখাতে চায় কিংবা জাতিসংঘকে বিশেষভাবে নজরে আনতে চায় যে এই ডেভিন হান্ট নামে যে আপনার চালাইছে, কিংবা যেখানে জাতিসংঘ নাকি নির্দেশ দিছে যে আওয়ামী লীগ যাতে সক্রিয়ভাবে মাঠে ঘাটে আন্দোলনে নামতে পারে কিংবা সক্রিয়ভাবে যাতে করতে পারে, কিংবা আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা নাকি মাঠে ঘাটে আন্দোলন করার জন্য সক্রিয়ভাবে নামবে তাদের যাতে অন্তর্বর্তীকালে সরকার গ্রেফতার না করে, এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকে যেভাবে পুলিশ বাহিনী কিংবা বাংলাদেশ আইনি বাহিনী তারা যেভাবে প্রোটোকল করবে ঠিক সেম ভাবে যাতে সহযোগিতা করে বাংলাদেশ আওয়ামী লীগকে। এটাই কি দেখাতে চায়? আমি মনে করি এটা অন্যতম একটা মাস্টার মাইন্ড। মানে এই ডেভিল হান্ট নামে বর্তমান বাংলাদেশে যা চলতেছে, মানে সবাই জানে এটা কি আর মুখে বলতে হবে না যে এক চাটা আওয়ামী লীগ কর্মীদের গ্রেফতার করতেছে। অন্যদিকে কালকে কি 18 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল। আপনারা অনেকেই দেখবেন যে এই হরতালের ভিতরে অনেককেই গ্রেফতার করা হবে। আর যদি বাই এনি চান্স এই অন্তর্বর্তীকালে সরকার গ্রেফতারটা করে তাহলে কি আসল খেলাটা জমে যাবে। কি সেই আসল খেলা? সেটি হচ্ছে তখন আপনার আওয়ামী লীগ আপনার জাতিসংঘকে বলতে পারবে যে দেখেন আপনারা তো বলছেন বা ডক্টর ইউনূসকে আপনারা একাধিকবার একটার পর একটা নোটিশ পাঠাইছেন যাতে আওয়ামী লীগ কর্মীদেরকে তারা যদি রাজপথে নামে, তারা যদি কোনো কর্মসূচি পালন করতে চায় শান্তিপ্রিয়ভাবে, তাদেরকে যাতে আইনত কোনো বাধা সৃষ্টি না করা হয়। কিন্তু আপনাদের কথা কি কোনো তোয়াক্কা করতেছেন কিংবা আপনাদের কথা বৈরা আঙ্গুল দেখিয়ে কি সবকিছু উল্টে ফেললো এই ডক্টর ইউনূস। এটাই কি আপনার আওয়ামী লীগ দেখাতে চায়? কিংবা যদি আওয়ামী লীগের এই ফাঁদে ডক্টর ইউনূস পাড়া দেয়, একে তো বর্তমান আপনার বাংলাদেশ সেনাবাহিনী আপনার জাতিসংঘ মিশন থেকে বা শান্তিরক্ষা মিশন থেকে স্যাংশন খাইছে, উল্টো দিকে যদি মনে করেন এই ফাঁদে পা দেয় তাহলে সবচেয়ে বড় বেনিফিট হবে বাংলাদেশ আওয়ামী লীগের। এখন কথা হচ্ছে যে এই ফাঁদে কি ডক্টর ইউনূস পাড়া দিবে কিংবা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি সফল হতে পারবে? দর্শক বন্ধুরা, আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি 30 সেকেন্ড বলতে চাই। সেটি হচ্ছে 100% পাড়া দিতে পারে, একদম 100%। আপনি 1%ও সন্দেহ রাখতে পারেন না, কারণ এই অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে এমন কিছু মাথা মোটা আছে যারা নাকি মানে রাজনৈতিক তো তাদের কোনো মানে জ্ঞান বুদ্ধি নাই বলতেই চলে। তারা শুধু বর্তমান শরীরের জুড়ে আর কিভাবে মনে করেন লাঠি পেটা করতে হয়, মব জাস্টিস করতে হয়, গণহত্যা করতে হয়, তারা শুধু এটাই জানে। কিন্তু মেধা দিয়ে যে একটা পলিটিক্স করবে কিংবা করবে সেই ন্যূনতম মানের তাদের জ্ঞান বুদ্ধি তাদের ভিতরে নাই। তো আমি মনে করি যে এটা একটি আওয়ামী লীগের অন্যতম মানে লেভেল বেস্ট বলতে পারেন, ও একটা মানে সবচেয়েতে আপনার মানে এখন পর্যন্ত যত সিদ্ধান্ত নিছে এর ভিতরে সবচেয়ে লেভেল বেস্ট বলতে পারেন এই সিদ্ধান্তটি। মানে বর্তমান কি আপনার জাতিসংঘ গরম, ডক্টর ইউনূসের প্রতি ক্ষিপ্ত, উল্টো দিকে আপনার আওয়ামী লীগের এত সুন্দর একটা কি ভূমিকা যদি সঠিকভাবে একদম ক থেকে চন্ডবিন্দ চান অব্দি যদি ভূমিকাটা পালন করতে পারে তাহলে অ্যামেজিং একটা কিছু কি ঘটলেও ঘটতে পারে। সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে আওয়ামী লীগ। এখন এটা নিয়ে সমালোচনা আছে যে হরতাল পালন হবে কি হবে না, ডাকা ঠিক আছে কি ঠিক নাই, এটা নিয়ে বিভিন্ন মতভেদ দেখা দিয়েছে এবং সেটা আওয়ামী লীগের মধ্যেও আছে সেটা, এবং অনেকে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন আওয়ামী লীগের একটি পেজ আছে ফেসবুকে যেটাতে সকল কর্মসূচি ঘোষণা করা হয়, যেটাতে প্রায় 38 লাখ লোক ফলো করেন যেই পেজটাকে, এবং মূলত বেশিরভাগ আওয়ামী লীগের লোকজনে সেটা ফলো করেন। এখন ওইখানে আগামীকালের হরতাল সফল করার জন্য যে আহ্বান জানানো হয়েছে সেই স্ট্যাটাসে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন। তো আমরা কয়েকটা মন্তব্য দেখি যে এইটা আসলে হরতাল দেওয়া ঠিক হয়েছে কি হয় নাই। অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ জানে যে হরতাল সফল হবে না, তারপরেও দিয়েছে যে দলের স্পিড ঠিক রাখার জন্য, কর্মীদের মনোবল ঠিক রাখার জন্য। আবার কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের কর্মীদেরকে
তাদেরকে বিপদে ফেলার জন্য এটা দেওয়া হয়েছে। তো এখন অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন, আমরা কয়েকটা মন্তব্য পড়ে দেখি। যেমন মোহাম্মদ আরিফ মাহমুদ নামে একজন লিখছেন যে চিপায় চিপায় চিল্লানি হোক। টিপু চৌধুরী নামে একজন লিখছেন সরকারি চাকরিজীবীদের ডাক দেন, যাদের বেতন বাড়ানো হয়েছিল এবং যারা মুক্তিযুদ্ধের সন্তান তাদেরকে সুযোগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার, তাদেরকে বলেন কর্মসূচি সফল করতে। এম মনিরুল ইসলাম নামে একজন লিখছেন এত তাড়াতাড়ি এইসব কর্মসূচি দেওয়া ঠিক হয়নি। মনির হোসেন শাকিল নামে একজন লিখছেন যারা পদবি ব্যবহার করে লাল হইছে তারা আগে হরতাল করুক। তারপর মোহাম্মদ সরওয়ার হোসেন নামে একজন লিখছেন যে আওয়ামী লীগের যারা দুর্নীতি করে টাকা কামিয়ে পালিয়েছেন এখন টাকা খরচ করুন, প্রতিটা আন্দোলন চাঙ্গা হয়ে যাবে। তারপর নৌফেল আহমেদ নামে একজন মন্তব্য করেছেন যে নেতৃত্ব কে দেবে, সিনিয়র নেতাদের উপস্থিতি কাম্য। তারপর মনিরুল ইসলাম নামে একজন লিখছেন মাস্ক ছাড়া মিছিল করব, যে ভয় করে সে হিজড়া। শেখ কামরুজ্জামান কামরুল নামে একজন লিখছেন আমাদের তো পাসপোর্ট নাই, আমরা কি করব। অনেকেই জেলখানায়, কর্মীদের জন্য ফান্ড গঠন করুন, অযথা প্রোগ্রাম দিয়ে কর্মীদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেবেন না। শাহজামাল ইসলাম নামে একজন লিখছেন আগে কর্মীদের বাঁচান, তারপর আন্দোলনের ডাক দেন। ইন্টারেস্টিং একজন কবি লিখছেন সানজিদা আক্তার মিতু, তিনি লিখছেন আওয়ামী লীগকে আগে আমি ঘৃণা করতাম, এখন স্যালুট দেই, কারণ তারা পাশের দেশে দখল করতে গেছে। মজার একটা কমেন্টস। তারপরে তুফাইল আহমেদ তিনি লিখছেন সাধারণ কর্মীরা আন্দোলন করে মরে আর আপনারা বিবি বাচ্চা নিয়ে ইউরোপে হানিমুন করেন। আবার সৌরভ নামে একজন বলছেন অনলাইনে এই হরতাল হবে নাকি অফলাইনে হবে। তবে অনেকে মন্তব্য করেছেন, জয় বাংলা লিখেছেন, অনেকে বলছেন হরতাল সফল হবে ইনশাল্লাহ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ পক্ষে বিপক্ষে দুটারই মানুষ আছে। তবে দলের এই পেজে হরতালের যেমন সমালোচক আছে, সমর্থকও আছে। একজন লিখছেন হরতালে শেখ পরিবারের কয়জন থাকে এটা আমার একটু জানাইবেন। এখন এই সব মন্তব্যে বোঝা যায় দলের ভেতর কর্মীদের মধ্যে অনেক অভিযোগ এবং অভিমান আছে, এবং এই বিগত 15 বছরে অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, কিন্তু বেশিরভাগ কর্মী তারা তেমন কিছুই পান নাই, তারা শুধু পরিশ্রম করেই গেছেন। এখন এই বিপদের দিনে তাদেরকে ডাকা হচ্ছে এবং তারা এটার জবাব দিচ্ছেন। তো যাই হোক, যদিও শেখ হাসিনা বলছেন যে আগামীতে ক্ষমতায় আসলে তিনি এইসব বিষয়ে এটার সমাধান করবেন, কিন্তু আসলে আওয়ামী লীগ ক্ষমতায় কখন আসে, তিনি নিজে আসতে পারেন কিনা, এগুলো নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দেখেন, বিষয়টা নিয়ে যে দৃষ্টিভঙ্গিতে দেখেন, আমার কাছে মনে হচ্ছে এটা প্ল্যান সি। প্ল্যান এ হচ্ছে বৈষম্য বিরোধী, প্ল্যান বি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, প্ল্যান সি হচ্ছে এই টিমটা। এখন আজকের দিনে খুবই চাঞ্চল্যকর যে খবরটা গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, অনেকে কিন্তু শুধুমাত্র হেডিং দেখেই বিষয়টা নিয়ে একরকম চিন্তা ভাবনা করছেন, কিন্তু ভেতরের খবরে একদম শেষে 2টা লাইন আছে। ওই 2টা লাইন যখন আমি দেখছি তখন আমার কাছে মনে হয়েছে যে এটা প্ল্যান সি, টিম সি, আর সবকিছু মিলিয়ে আগামী দিনে যে নির্বাচন আসতে যাচ্ছে সেই নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ছাত্ররা সর্বোচ্চ পরিমাণ পরিকল্পনা ফাইনাল করে ফেলেছে। দর্শক, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র নেতাদের নেতৃত্বে আসছে নয়া ছাত্র সংগঠন। তবে প্রথমে আপনাদেরকে বলে দিতে চাই, বিষয়টা এমন না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এটার কোনো সম্পর্ক নাই, অথবা এটা নতুন আলাদা কোনো ছাত্র সংগঠন। অনেকেই ভাইবা নিছেন যে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, যেহেতু এই কমিটির পদ নিয়ে আমরা দেখছি যে এখানে একটা গতকালকে থেকে
ভিন্ন ভিন্ন ফেসবুকে যার যার অনুসারী, সার্জিসের অনুসারী, বাকেরের অনুসারী, তারপরে যে যারাই আছেন তাদের অনুসারীরা আলাদা আলাদা স্ট্যাটাস দিচ্ছেন। বাট এইটা হচ্ছে আলাদা খেলা। খেলাটা কি আমরা যদি দেখি যে আজকে এই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা এবং সমন্বয়ক আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন, জুলাই অভ্যুত্থানের শক্তি থেকেই আসতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক ছাত্র সংগঠন। যেমন ধরেন ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, তাদেরও কিন্তু একটা সংগঠন হচ্ছে এরকমই যেটা আসতে যাচ্ছে। আর তাদের বক্তব্য তাদের সংগঠনটি কোনো মূল দলের সাথে সম্পৃক্ত থাকবে না, এগুলা বলার জন্য বলা। আর এখানে ছাত্র শিবিরের একটা বড় কানেক্টিভিটি আছে, এটা তারা হাইড অ্যান্ড সিক যে খেলাটা, এটারও কিন্তু একটা অংশ এখানে কানেক্টেড হবে। তাদের বক্তব্য হচ্ছে জুলাই আন্দোলনে মানুষ যে রায় দিয়েছে সেটি এই সংগঠনের ভিত্তি। মূল থিম হবে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। এটাতে হবে কি, বাংলাদেশে মূলধারার যে রাজনৈতিক শক্তিগুলোর সাব পার্ট আছে ছাত্র শক্তি হিসেবে, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির, তো এই বৈষম্য বিরোধীরা কলেজ ক্যান্টিনে বা কলেজ ক্যাম্পাসে এরা তো আলাদা আলাদা। এখন এদের বাহিরে আরেকটা টিম তৈরি হবে যারা কলেজগুলোকে, বিশ্ববিদ্যালয়গুলোকেও নিয়ন্ত্রণ করবে। এখানে বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এটির কোনো সম্পর্ক নেই। তারপর হচ্ছে নয়া ছাত্র সংগঠনটি স্বতন্ত্র হবে। আমরাও এটা বিশ্বাস করি না, কারণ সম্পর্ক নাই বললে তো হয় না ভাই, আমরা বুঝি সম্পর্কটা কোথায় আছে। বাকেরের বক্তব্য যে এই আন্দোলনে বিভিন্ন মতাদর্শের লোকজন অংশ নিয়েছে, এখনো আছে। উদাহরণস্বরূপ তারা বলছে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রশক্তি, বাম, ডান, ইসলামী শিক্ষার্থী অনেকেই ছিল। তো জুলাই আগস্ট পরবর্তী যার যার যে জায়গা, ওই জায়গাগুলোতে ফিরে গেছে। বাট এর পরেও অনেক ছাত্রছাত্রী রয়ে গেছে যারা আসলে কোনো সংগঠনের সাথে কানেক্টেড না। তো এখন তাদের পরিকল্পনা বা তারা মনে করছে জুলাই অভ্যুত্থানে যে দুইটি অঙ্গীকার, ফ্যাসিস্ট ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, মানে এই দুইটাকে বাস্তবায়নের মধ্য দিয়ে তারা এই ছাত্র আন্দোলনের কার্যক্রম তারা চালিয়ে যাবে। একই সাথে এখানকার সাধারণ শিক্ষার্থী সহ যারা একটি মতাদর্শ অনুসরণ করে, বিশেষ করে আমরা যদি দেখি যে জুলাই অভ্যুত্থানকারীদের মধ্যে যারা আরো সফিস্টিকেটেড ভিশনারি পলিটিক্স করতে চায়, ভবিষ্যতে পরিচ্ছন্ন রাজনীতি করতে চায়, তারাই এই ছাত্র সংগঠনটার উদ্যোগ নিয়েছে। তাদের বক্তব্য যে ফেসিবাদী ব্যবস্থায় সকল ছাত্র সংসদ কক্ষিগত ছিল, এখন এগুলা আস্তে আস্তে হবে। আচ্ছা, তো কবে নাগাদ? বলা হচ্ছে যে এখনো তারিখ এবং নাম চূড়ান্ত হয়নি। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাওয়া হবে, গণতান্ত্রিক উপায়ে এটা নেতৃত্ব হবে। আর স্বতন্ত্র ছাত্রদের ঘোষণা নিয়ে অনেকে বলছেন, বাট আপনারা একটু ভালো করে যদি বোঝেন তাহলে বুঝা যাবেন। ডক্টর ইউনূস, বৈষম্য বিরোধী, জাতীয় নাগরিক কমিটি, নতুন যে রাজনৈতিক দল, সব কিন্তু একটা টিম, এর বাইরে কিছুই না। তবে এই টিমগুলোর একটা জিনিস ছিল না যে তারা যখন রাজনৈতিক শক্তিতে তারা পরিবর্তিত হচ্ছে, তখন তাদের কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজে তারা কাদের নিয়ে কাজ করবে, এজন্য তাদের একটা ছাত্র সংগঠন দরকার। আর ওই ছাত্র সংগঠনটারই নতুন এই ফরম্যাটটা হচ্ছে, এটা বেসিক্যালি সবাই একটাই টিম, 5 ভাগে বিভক্ত, প্রত্যেকেরই কাজ হবে বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটি থেকে যারা রাজনৈতিক শক্তি হিসাবে যাবে, তাদের যে লেজুর ভিত্তিক সংগঠন হিসাবে সমাবেশ, বিভিন্ন প্রোগ্রাম, কাজ লাগলে ধরেন মব জাস্টিস, অনেক জায়গায় তারা কিন্তু করছে, হয়তো ভবিষ্যতে করবে, নাও করতে পারে। বাট মূল রাজনৈতিক দলটার পাওয়ার যে বেসটা, এটাই হবে এই ছাত্র সংগঠন। এটা আমার ক্যালকুলেশন বলছে, নাও হইতে পারে, বাট এটাই হবে। এখন দৃশ্য তো আমরা ক্যাপশন আমরা এটাই দিচ্ছি যেটা আপনারা দেখছেন, বাট আমার অ্যানালাইসিস বলছে এটা আলাদা কিছু না, এটা ঘুরে ফিরে একই জায়গায়। দর্শক, আরো এক দফা ভাঙনের মুখে পড়ল ছাত্র সমন্বয়কদের সংগঠন, এবং এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা কি নির্মাণ করবে। ছাত্র সমন্বয়কদের মধ্যে আব্দুল কাদের, বাকের মজুমদার, রিফাত রশিদ সহ আরো অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে তারা নতুন ছাত্র সংগঠন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে একটা সংবাদ সম্মেলনে তারা এমনটাই ঘোষণা দিয়েছে। তবে দলটি, ছাত্র সংগঠনটি কি নামে আত্মপ্রকাশ করবে, ঠিক কোন দিন আত্মপ্রকাশ করবে, এই বিষয়ে নির্দিষ্ট করে তারা কিছু বলেনি। তবে মঙ্গলবার থেকে তারা সশরীরে সারা দেশে এবং অনলাইনের মাধ্যমে জরিপ চালাবে। সংগঠনের গঠন প্রক্রিয়া বা নাম কি হবে ইত্যাদি ইত্যাদি নানান বিষয়। এর আগে তো আমরা জানিয়েছি যে নতুন যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে, সেই দলের পদ পদবি নিয়ে নিজেদের মধ্যে কি পরিমাণ টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে
সাবেক সমন্বয়ক শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ এবং তার অনুসারীরা পাল্টা সমাবেশ ডেকেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে 22শে ফেব্রুয়ারি, এবং সেই সমাবেশের সফলতা ব্যর্থতার উপরে নির্ভর করবে তারা পাল্টা কোনো রাজনৈতিক দল গঠন করবে কিনা। তো সংবাদ সম্মেলনে বাকের মজুমদার বা আব্দুল কাদের যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্য দিয়েই আমরা স্পষ্টত বুঝতে পারি যে তারা কি করতে যাচ্ছেন। এবং এটুকু আমি বলে রাখি, ছাত্র সমন্বয়ক তো অনেকেই আছেন, 188 জন সমন্বয়ক আমি যতদূর জানি, তার মধ্যে আব্দুল কাদের এবং বাকের মজুমদারকে আমার কাছে অন্তত অনেক বেশি মেরিটোরিয়াস মনে হয়েছে, অনেক বেশি মোটামুটি অনেকটা তুলনামূলকভাবে অনেক বেশি প্রগতিশীল মনে হয়েছে। তো সেখানে বাকের মজুমদার যেটি বলছেন, তিনি বলছেন সংবাদ সম্মেলনে যেটি জানিয়েছেন, আমরা মনে করছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আন্দোলনের যে অঙ্গীকার ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটি বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থী সহ যারা একই মতাদর্শে তারা জুলাই অভ্যুত্থান থেকে আরো বেশি সফিস্টিকেটেড ভাবে ভিশনারি পলিটিক্স করতে চায়, তারা এই নতুন ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে এর কোনো সম্পর্ক নেই, কোনো লেজুর ভিত্তিক রাজনীতি চর্চা করবে না তারা, যারা রাজনীতি করতে ইচ্ছুক তারা এই সংগঠনে যোগ দেবে। তার কথাবার্তার মধ্যে দিয়ে একেবারে স্পষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক হাসান আব্দুল্লাহ কিংবা মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, এমন কাউকে কিন্তু এই সংবাদ সম্মেলনে দেখা যায়নি। তারা বলেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এটি কোনো সম্পর্ক নেই, কিন্তু স্পষ্টত আমরা যেটা বুঝতে পারছি যে এটি আরো একটি ভাঙন। তো আব্দুল কাদের যে কথাগুলো বলেছেন সেটিও আরো সিগনিফিকেন্ট। তিনি বলছেন যে আন্দোলন চলাকালীন সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র দল, ছাত্র শিবির, বাম ছাত্র সংগঠন সহ একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছিলেন, কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে সবাই তাদের নিজস্ব সংগঠনে ফিরে গেছে। কিন্তু এর বাইরে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী এসেছিল যারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না, তাদের তো এখন কোনো যাওয়ার জায়গা নেই। খুবই সিগনিফিকেন্ট এই কথাটি, আমি এটা নিয়ে কথা বলবো। যাই হোক, সেই দিকটা বিবেচনা করেই আমরা একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি। তবে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাজন হয়নি বা এখানে অনুমতি নেওয়ারও কোনো প্রয়োজন নেই। যাই হোক, আব্দুল কাদের যে কথাটি বলছেন যে এখনো অনেক শিক্ষার্থী রয়েছে যাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমরা তো জানি যে সঙ্গে বাম অনেক ছাত্র সংগঠন ছিল, ছাত্র দল ছিল, ছাত্র দলকে বাদ দিয়ে বাম ছাত্র সংগঠনগুলোকে বাদ দিয়ে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন। বর্তমান সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটি রয়েছে কিংবা জাতীয় নাগরিক কমিটি রয়েছে তাদের নেতাদের সঙ্গে দফায় দফায় মিটিং, বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ভারত বিরোধী কথিত ঐক্যের নামে যা হয়েছিল, যে সভাগুলো হয়েছিল সেখানে অন্য কোনো সংগঠনের মানে ছাত্র সংগঠনের নেতা কর্মীদের ডাকা হয়নি। আর আব্দুল কাদের যেটি বলছেন যে অনেকেই রয়েছেন তারা এখন যাবে কোথায়, এবং সেটির স্পষ্টত প্রতিফলন আমরা দেখতে পেয়েছি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যে নতুন দলটি গঠন হতে যাচ্ছে সেখানে অনেকে অবহেলিত, বঞ্চিত, এবং সেখান থেকে একটি অংশ এই কথাগুলো বলেছেন যে পরিচিত মুখগুলোকে পদবি দিয়ে এই দল গঠন করা হচ্ছে, কিন্তু যারা পেছন থেকে শেখ হাসিনা বিরোধী যে মুভমেন্ট সেখানে যারা তুমুল ভূমিকা রেখেছিলেন তাদেরকে কোথাও জায়গা দেওয়া হচ্ছে না। আমি মনে করি যে বাকের মজুমদার, আব্দুল কাদের অতুলনীয় ভূমিকা পালন করেছিল, সাহসী ভূমিকা পালন করেছিল। আমি নিজেই বলেছি, আমি জানি না আমার ভুল হতে পারে, তাদেরকে আমার কাছে অনেক বেশি প্রগতিশীল মনে হয়েছে, অনেক বেশি বাস্তবমুখী মনে হয়েছে, এবং পদবীর টানা পড়েনে কিংবা লোভাতুর যে যুদ্ধ সেই যুদ্ধে কোথাও আমরা তাদেরকে দেখিনি, মানে আমি অন্তত দেখিনি। তো তারা যদি এটি করে থাকে নিশ্চয়ই অন্যায় কিছু করছে না। এবং আমরা তো দেখেছি যাদের বিরুদ্ধে এই পর্যন্ত নানান ধরনের অভিযোগ উঠেছে, চাঁদাবাজি থেকে শুরু করে নানান ধরনের প্রপার্টি দখল বা কারো হুমকিতে চাকরি খাওয়া সাংবাদিকদের, এমন কোনো অভিযোগ অন্তত আব্দুল কাদের কিংবা বাকের মজুমদারদের বিরুদ্ধে আমরা দেখিনি। এবং আরো যে বিষয়টি মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে নারীদের কোনো নেতৃত্ব
ফোকাস কোনো পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, জাতীয় নাগরিক কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে অনেকে আছেন, কিন্তু উপদেষ্টা হিসেবে সরকারে যারা রয়েছেন সেখানে কোনো নারী নেতৃত্ব নেই। এমনকি আবারও বলতে চাই, আগে আমি বলেছি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আন্দোলনে যুক্ত ছিল তাদের প্রাণ ঝরেছে, অনেক বেশি রক্ত ঝরেছে, তাদেরকেও মূল্যায়ন করা হয়নি। এই ধরনের অভিযোগ তাদের পক্ষ থেকেই আমাদের কাছে এসেছে, অন্তত আমার কাছে অনেকেই বলেছেন। সেই জায়গা থেকে যে রাজনৈতিক দলটি গঠন হতে যাচ্ছে তুমুল বিতর্কের মধ্য দিয়ে, এমনিতেই তো কিংস পার্টি হিসেবে তাদের গায়ে একটা সাইনবোর্ড ঝুলে গেছে, এমনি তো আর সাইনবোর্ডে ঝুলেনি, আমরা নানান বাস্তবতায় এগুলো দেখেছি। সেই জায়গা থেকে এই রাজনৈতিক দল আসলে কি করবে, এবং এই যে খণ্ড বিখণ্ড হচ্ছে, ভাঙনের পর ভাঙন, তারা প্রত্যেকেই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টেক হোল্ডার বললেও অনেক কম বলা হবে, তারা সরাসরি নেতৃত্ব ছিলেন। যেমন আব্দুল কাদের গত রাতে তার ফেসবুকে দীর্ঘ একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে কিভাবে তিনি আন্দোলন করেছিলেন, আন্দোলনে যুক্ত ছিলেন, কিভাবে কর্মসূচিগুলো ঘোষণা দিয়েছিলেন, কি ধরনের প্রতিকূলতা অবস্থার মধ্য দিয়ে তিনি সবকিছু ফেস করেছেন, এবং তিনি সেখানে লিখেছেন যে ইতিহাসের পরিবর্তনের নোংরা খেলায় শিবির কেন মেতে উঠল, এই প্রশ্নটিও সেখানে তিনি তুলেছেন। এবং এই যে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে, মানে এই কমিটিগুলোর মধ্যে শিবিরের একটি বড় জায়গা দখল করে নেওয়া হয়েছে শিবিরের পক্ষ থেকে, এবং মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করেন, অবশ্যই এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অনেকে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে, তারা দ্বিধাদ্বন্দ্বে আছে, তারা শেষ পর্যন্ত এই ধরনের কোনো রাজনৈতিক দলে থাকবে কিনা। মোদ্দা কথা হচ্ছে, প্রথম দিকে হয়তো কেউ আশাবাদী হয়েছিলেন, তারা আশাবাদের সৃষ্টি করেছিলেন নতুন কিছু দেওয়া হবে কিনা, কিন্তু আমি প্রথম থেকেই বলে আসছি, যখন থেকে রাজনৈতিক দলের গঠন হবে এরকম একটি প্রক্রিয়া শুরু হচ্ছে বা কথাবার্তা চলছিল সেই 4.5-5 মাস আগে, তখন থেকে তাদের মধ্যে যে ধরনের বিভাজন ছিল, আমিও ঠিক একইভাবে বলে আসছিলাম এটি কিছুই হবে না। বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলভাবে তারা পিকেটিং করার চেষ্টা করছে, আমরা কাজ করে যাচ্ছি। শেখ হাসিনার আহ্বানে 18 তারিখের আগেই সারা দেশ জুড়ে পালিত হচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও হরতাল। অবশেষে বগুড়া, রাজশাহী, গাজীপুর, নোয়াখালী, খুলনা, ময়মনসিংহ এসব জায়গায় চলছে আওয়ামী লীগের কঠোর হরতাল ও ভাঙচুর, এবং বিভিন্ন জায়গায় চলছে ডিলে ডালা হরতাল। নেতা কর্মীরা বলেন, অবৈধ ইউনূস সরকারের পতন না হওয়া পর্যন্ত এমন আন্দোলন আমরা অব্যাহত রাখবো। তারা ঘোষণা দেন, এটা আমাদের অস্তিত্বের লড়াই, হয় এদেশে অবৈধ ইউনূস থাকবে, নয় আমরা থাকবো। আগামীকাল 18 ফেব্রুয়ারি চলবে আমাদের অসহযোগ আন্দোলন, এবার হয় এসপার নয় অসপার। এক মাসের মধ্যেই ইউনূস সরকার পড়ে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া শেখ হাসিনার নতুন একটি কল রেকর্ডে এমনই এক মন্তব্য করতে শোনা যায়। কিন্তু তার এমন চিন্তাধারার কারণ কি? তবে কি দলের জন্য নতুন কোনো বার্তা দিলেন? দলকে ঘিরে নতুন কোন পরিকল্পনা এঁটেছেন সাবেক এই প্রধানমন্ত্রী? ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক নেতা শেখ হাসিনাকে বলছেন, বাড়িতে ঘুমাতে পারছি না আপা, প্রশাসন খুব খারাপ করতেছে আমাদের সঙ্গে, যৌথ বাহিনীর অভিযান চলতেছে, প্রতিনিয়ত গ্রেফতার আতঙ্কে থাকি। তিনি আরো বলেন, ইতিমধ্যে গোপালগঞ্জ পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আপনি জানেন কিনা জানি না আপা। উত্তরে শেখ হাসিনা বলেন, একজন শিবির আর একজন ছাত্রদল এখন গোপালগঞ্জে বসানো হয়েছে, তারাই এসব করছে। ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনা আরো বলেন, জামায়াত এখন ডক্টর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে, কিন্তু এই সরকার কয়দিন আছে, আর 1 মাস টিকে কিনা দেখার কথাও বলেছেন এই অডিও বার্তায়।
জামায়াতকে উদ্দেশ্য করে 1 মাস পর আপনারা কি করবেন এমন প্রশ্ন ছুড়ে দিয়ে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, যারা বেশি বাড়াবাড়ি করছে তারা কোথায় যাবে সেটা আপনারা বুঝে নিন। যারা ঘরবাড়ি ভেঙেছে তাদের লিস্ট তৈরি করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিতে শোনা যায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ঘরবাড়ি ভাঙচুর এবং লুটপাট চালাচ্ছে গুনে গুনে সবার হিসাব নেওয়া হবে। 2009 সাল থেকে কিছু বলিনি উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, আমি এত বছর কাউকে কিছু বলিনি, আমি দেশের উন্নয়ন করেছি। এরপর যদি আল্লাহ আমাকে কোনো সুযোগ দেয় তাহলে সবার আগে যারা আমার নেতাকর্মীদের মারছে, কোথায় কোথায় ছাত্রলীগকে মারতেছে, প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। এর আগে ফাঁস হওয়া একটি রেকর্ডে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ দাবি করে শেখ হাসিনা বলেছিলেন, খাদ্য মূল্যস্ফীতি বেড়ে এখন 14% কাছাকাছি, চাল ডাল সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, মানুষের আয় নেই, একে একে কারখানাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, আর এর মধ্যেই আবার 15% ভ্যাট বাড়িয়ে দিল সরকার। এদেশের মানুষ গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে আওয়ামী লীগের হরতালের বিষয়ে অনেক কথা বলে, তারা কিভাবে কি করবে, তাদের পরিকল্পনাগুলো, এবং তারা কিন্তু বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও অনেক কথা বলে। গাইজ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে অনেকে আলোচনা করে, অনেকে সমালোচনা করে, এই হরতালের বিষয় করে, মানে বিশেষ করে এই হরতাল যে তারা ডাক দিয়েছে এটা কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, এবং তারা কিন্তু তাদের নেতাকর্মীরা মানে লুকিয়ে থেকে গোপনে থেকে তারা এই কথাগুলো এবং তারা এই ডাকগুলো দিচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, এবং তাদের কথার কিন্তু কোনো ভিত্তি নেই। এইগুলা কথা শুনে আপনারা যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু বিভ্রান্তির মুখে পড়বেন না। এই বক্তব্যগুলো তারা বিভ্রান্তির জন্য এই বক্তব্যগুলো দেয় এবং এই ডাকগুলো দেয়। তারা রাজপথে নামলে তাদেরকে কি করা হবে আপনারা তো জানেনই। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।